কেন এই বিক্ষোভ? কোটা সংস্কারই বা কি? মুক্তিযোদ্ধা কোটার পেছনে আসলে কি ইতিহাস রয়েছে? আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। বারবার যে প্রতিবাদের সামনে থাকে ছাত্র সমাজ। পুলিশের উদ্যত বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েছে ছাত্ররা। Over 100 killed, thousands injured, and a nationwide curfew. আবার অগ্নিগর্ভ বাংলাদেশ, ফের রাস্তায় রাস্তায় জনতা পুলিশের খণ্ডযুদ্ধ। সরাসরি ছাত্রদের বিরুদ্ধে গুলি চালালো পুলিশ। সরকারি হিসেবে মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে 30-এর ঘরে। সূত্রের খবর, সংখ্যাটা আরো বেশি। সমাজ মাধ্যম খুললেই দেখা যাচ্ছে নিরীহ নিষ্পাপ মুখের ছবি। যেমন ভারতে তেমনি বাংলাদেশেও কোটা বলতে মূলত সরকারি চাকরিতে নির্দিষ্ট কিছু আসনকেই বোঝায়। ভারতে যেমন সংরক্ষণ বিষয়টি শুধুমাত্র শিডিউল কাস্ট এবং আদার ব্যাকওয়ার্ড কাস্ট এদের জন্য থাকে, তেমন বাংলাদেশেও সরকারি চাকরিতে একাধিক কোটা রয়েছে। কিন্তু এখানে পরিস্থিতি ভারতের চাইতে বেশি জটিল। চূড়ান্ত কঠিন এই পরীক্ষার নিচের ধাপে রয়েছে একাধিক গ্রেড 2 এর চাকরির পরীক্ষা। সব মিলিয়ে মোট কোটার অনুপাত হচ্ছে 26%। এই অবধি কোনো সমস্যা নেই, কিন্তু এরপরে যে কোটা রয়েছে সেটাই বাকি সব কিছুকে ছাপিয়ে গেছে। সেটিকে ঘিরেই এই আন্দোলনের সূত্রপাত। মোট 30% মুক্তিযোদ্ধা কোটা। এই মুক্তিযোদ্ধা কোটার ব্যাপারটি জানতে গেলে কিঞ্চিত ইতিহাসের চর্চা করতে হবে। সাল 1971, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অগ্নিগর্ভ বছর। সামরিক শাসক ইয়াহিয়া খানের পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে হাড়হিম করা সন্ত্রাস নেমে এসেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে। প্রায় 3 লক্ষ বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছিল পাক বাহিনী। শক্তিশালী পাক বাহিনীর বিরুদ্ধে শুরু হয়েছিল গেরিলা যুদ্ধ। প্রায় 30 লক্ষ মুক্তিযোদ্ধা এই যুদ্ধে প্রাণ হারিয়েছিল। অনেকে সর্বশান্ত হয়ে গিয়েছিলেন। স্বাধীনতার যুদ্ধে বীরের মতো লড়াই করেও নিজেদের ভবিষ্যৎ কি হবে কিছুই জানা ছিল না তাদের। সাল 1972, তাদের পুনর্বাসনার কথা ভেবে তৎকালীন নবপ্রতিষ্ঠিত স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 30% মুক্তিযোদ্ধা কোটার কথা ঘোষণা করেন। এদিকে স্বাধীনতার পরও একের পর এক রাজনৈতিক সংকট আছড়ে পড়েছিল বাংলাদেশে। এই রাজনৈতিক টালমাটালে মুক্তিযোদ্ধাদের অনেকেই প্রস্তাবিত সুযোগ সুবিধার প্রায় কিছুই পাননি। তাই 1997 সালে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এই সংরক্ষণের দরজা খুলে দেওয়া হয়। সাল 2011, একে আরও বাড়িয়ে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদেরও এই কোটার অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের শেষ যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে নিবন্ধিত মুক্তিযোদ্ধাদের সংখ্যা 2 থেকে 2.5 লাখ, অর্থাৎ বাংলাদেশের সমগ্র জনসংখ্যার মাত্র 0.15%। আর তাদের জন্যই বরাদ্দ 30% কোটা। এর জেরে মেধাবী ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছেন বলে প্রশ্ন উঠতে শুরু করে। সাল 2018, প্রথম এই কোটা আন্দোলন বৃহত্তর আকার নিয়েছিল। 2018 জানুয়ারিতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করা এবং এই ব্যবস্থার পুনর্মূল্যায়ন চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এবং 2 সাংবাদিক। এরপরই সোশ্যাল মিডিয়ায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়। বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন আন্দোলনকারীরা।
বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠনও তৈরি হয়। ধীরে ধীরে দানা বাঁধতে থাকে কোটা আন্দোলন। তবে ওই বছরেরই মার্চে রিট পিটিশনটি খারিজ করে দিয়েছিল বাংলাদেশ হাইকোর্ট। এরপর তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা সরকার জানান, কোটা পদ্ধতিতে কোনো পরিবর্তন করা হবে না। তবে কোটা সংস্কারের দাবিতে অনড় ছিল ছাত্রছাত্রীরা। আন্দোলনের তীব্রতা বাড়তেই সরকারকে জবাব দিতে দেখা যাচ্ছিল টিয়ার গ্যাস ও শূন্যে গুলি ছুড়ে। চাপের মুখে পড়ে 11ই এপ্রিল বাংলাদেশি সংসদে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সাল 2021। হাসিনা সরকারের এই কোটা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন কয়েকজন মুক্তিযোদ্ধার পরিবারবর্গ। হাইকোর্টে রিট পিটিশন দায়ী করেন তারা। সেই মামলার রায় দেয়া হয়েছে গত 5ই জুন। ফিরে এসেছে কোটা ব্যবস্থা। এর মধ্যেই কোটা বিরোধী আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। জুলাই মাসের শুরু থেকেই বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়ে কোটা সংস্কার আন্দোলন। শুরু থেকে সরকারকে বেশ সহনশীল ভূমিকায় দেখা যায়, কিন্তু গত সোমবার চীন থেকে ফিরে শেখ হাসিনা এক সাংবাদিক সম্মেলন করেন। তিনি মন্তব্য করেন, কোটা নিয়ে আদালত থেকে সমাধান না আসলে সরকারের কিছুই করার নেই। তিনি আরও বলেছিলেন, মুক্তিযোদ্ধাদের নাতিনাতনিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিনাতনিরা চাকরি পাবে? এরপরই কোটা বিরোধী আন্দোলন আরও ভয়াবহ আকার ধারণ করে। আন্দোলনে যোগ দিতে শুরু করে হাজার হাজার ছাত্রছাত্রী। দেশব্যাপী এই আন্দোলন সংগঠিত করতে 65 জন সদস্যের এক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। 18 সালের কোটা বিরোধী আন্দোলনের অংশ নেওয়া বেশ কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন। যে কোনো মতাদর্শেই ছাত্রছাত্রীরাই আন্দোলনের অংশ হতে পারে। আন্দোলন শেষ হলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ভেঙে দেওয়া হবে।